আমরা সবাই ভালোবাসি, কিন্তু সবাই কি সেই ভালোবাসার কথা প্রিয় মানুষটিকে মুখ ফুটে বলতে পারি? কেউ কেউ বুক ভরা ভালোবাসা নিয়ে আজীবন অপেক্ষা করে, আর কেউ কেউ সেই ভালোবাসার কথা অজানাই রেখে পাড়ি জমায় অন্য ভুবনে। আজকের গল্পটি এমন এক অদ্ভুত সম্পর্কের, যেখানে প্রতিদিন টিফিন বক্সে করে ভালোবাসা আসত, কিন্তু সেই ভালোবাসা কখনো পূর্ণতা পায়নি। গল্পের শেষটা কি শুধুই বিচ্ছেদ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো সত্যি? চলুন দেখে নেওয়া যাক জাবেদ আর মিতুর না বলা এক প্রেমের গল্প। গল্পের শুরুতেই রেডিওর সেই চিরচেনা সুর আমাদের কানে ভেসে আসে, আর রেডিওর সেই গম্ভীর কণ্ঠে একটি অসাধারণ কথা বলা হয়। প্রেম শূন্য থেকেই আসে, আবার একদিন হয়তো সেই শূন্যতেই মিলিয়ে যায়। তবে এই পৃথিবীতে ভালোবাসা ছাড়া আর কোনো কিছুই অমরত্ব লাভ করার ক্ষমতা রাখে না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঠিকই বলেছিলেন, প্রেমের আনন্দ হয়তো থাকে স্বল্পক্ষণ, কিন্তু তার দেওয়া বেদনা বয়ে বেড়াতে হয় সারাটি জীবন। রেডিও মর্নিংয়ের আজকের আয়োজনে আমরা ঠিক তেমনই এক হৃদয় ছোঁয়া প্রেমের গল্প শোনাব। রেডিওর কথাগুলো শেষ হতেই আমাদের গল্পের মূল পটভূমি শুরু হয়। গল্পের শুরুতেই আমরা পরিচয় হই জাবেদ নামের এক অতি সাধারণ এবং সহজ সরল ছেলের সাথে। জাবেদ তার দৈনন্দিন কাজে ব্যস্ত ছিল। ঠিক তখনই হঠাৎ তার চোখে পড়ে অসম্ভব সুন্দরী এক মায়াবী তরুণী। মেয়েটি আপন মনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, কিন্তু তার সেই মায়াবী চাহনি আর মিষ্টি হাসি জাবেদকে যেন এক নিমিষেই স্থির করে দেয়। সে অপলক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে থাকে। মেয়েটিকে দেখার পর থেকে জাবেদের মনে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়, যা সে আগে কখনো অনুভব করেনি। ভালো লাগার সেই রেশ কাটতে না কাটতেই জাবেদ দ্রুত বাড়ি ফিরে আসে। জাবেদ আর তার দাদির সম্পর্কটা ঠিক বন্ধুর মতো, তাই মনে কোনো লুকোছোপা না রেখে সে তার দাদিকে সব খুলে বলে। সে জানায় যে রাস্তা দিয়ে যাওয়ার সময় এক অপূর্ব সুন্দরীকে দেখে তার মনে গভীর এক দাগ কেটে গেছে। মেয়েটির কথা বলতে বলতে জাবেদ যেন হারিয়ে যাচ্ছিল। দাদিও বরাবরের মতোই তাকে উৎসাহ দেন এবং তার এই নতুন অনুভূতিকে হাসি মুখে সমর্থন করেন। এরপরে আমরা পর্দায় দেখতে পাই সেই অসম্ভব সুন্দরী মেয়েটিকে, যার নাম মিতু। মিতু আজ নিজেকে খুব যত্ন করে সাজিয়েছে। তাকে দেখে মনে হচ্ছে একদম নতুন এক বউ। মিতু তার বাবার সামনে গিয়ে অনেকটা আবদারের সুরে জিজ্ঞেস করে, বাবা, আমাকে কেমন লাগছে? মেয়ের এই রূপ দেখে বাবা মুগ্ধ হয়ে উত্তর দেন, ঠিক যেন এক রাজকন্যার মতো লাগছে তোকে। মিতু যখন তার সাজগোজ নিয়ে ব্যস্ত, ঠিক তখনই সেখানে তার মা এসে উপস্থিত হন। মিতুর এমন পরিপাটি সাজ দেখে মা তাকে শাড়িটা বদলে চটজলদি খেয়ে নিতে বলেন, কিন্তু মায়ের এই সাধারণ কথাতেই মিতু ভীষণ রেগে যায়। সে কিছুটা অভিমান আর বিরক্তির সুরে বলে, মা, তুমি সবসময় আমাকে হিংসে করো। এই বাড়িতে এমন একজন মানুষও নেই যে আমাকে একটু সাহায্য করবে। আমার হাতে আজ কত কাজ, অথচ আমি এখনো প্যাকিং পর্যন্ত শেষ করতে পারিনি। আসলে মিতু তার বাবা মায়ের বাড়ি ছেড়ে আলাদা একটি বাসায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাই সে তার সমস্ত জিনিসপত্র গোছাতে ব্যস্ত। গল্পের এই পর্যায়ে আমরা আবারও জাবেদকে দেখতে পাই। জাবেদ শুধু যে সহজ সরল তা নয়, সে রান্না করতেও ভীষণ পারদর্শী। তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল একজন বড় মাপের শেফ হওয়া, কিন্তু জীবনের নানা বাস্তবতায় সেই স্বপ্ন পুরোপুরি পূরণ না হলেও সে দমে যায়নি। সে নিজেই একটি কেটারিং সার্ভিস শুরু করেছে, যার মাধ্যমে সে পুরো শহরে নিজের হাতের রান্না করা খাবার পৌঁছে দেয়। তার এই কাজের ছায়ার মতো পাশে থাকেন তার প্রিয় দাদি। জাবেদ তার দাদি এবং কিছু বিশ্বস্ত কর্মী নিয়ে প্রতিদিন পরম মমতায় রান্না করে এবং সেই খাবারগুলো প্যাকেটজাত করে ডেলিভারির জন্য পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর দেখা যায় মিতু তার বাবার বাড়ি ছেড়ে অবশেষে নতুন সেই বাসায় চলে এসেছে, যেখানে সে একাই থাকবে। মেয়েকে একা রেখে আসার সময় মায়ের মন বারবার কেঁদে উঠছিল। তিনি আক্ষেপ করে বললেন, বাসাটা ছেড়ে না আসলে কি হতো না রে? মিতুর সোজাসাপটা জানিয়ে দেয় যে বাবা মায়ের সাথে থাকা তার পক্ষে আর সম্ভব নয়। সে বলে, তোমরা সারাক্ষণ দুর্ভিক্ষের মতো মুখ করে বসে থাকো, আমি আনন্দ নিয়ে বাঁচতে চাই। এটা আমার জীবন, আমার পছন্দ এবং আমার স্বাধীনতা। মা তখন দীর্ঘশ্বাস ফেলে বলেন, স্বাধীনতা? মানুষ তো এখন দেশের স্বাধীনতা চাইছে। মিতু তড়িৎ উত্তর দেয়, দেশের স্বাধীনতা আর মনের স্বাধীনতা এক জিনিস নয় মা। মনের স্বাধীনতা যদি নিশ্চিত হয়, তবে দেশের স্বাধীনতা এমনিতেই চলে আসবে। মা তখন কান্নায় ভেঙে পড়ে বলেন, আমরা তো মা বাবা, তোকে এখানে একা রেখে যেতে আমাদের ভীষণ ভয় করছে। এখনকার সময়টা তো ভালো না, রেডিও টেলিভিশন খুললেই শুধু ধর্ষণের খবর।
তোর যদি কিছু হয়ে যায় তবে আমরা কি নিয়ে বাঁচব? মায়ের কান্নাকাটি মিতুর মনে খুব একটা রেখাপাত করে না। সে অত্যন্ত দৃঢ়তার সাথে বলে, মেয়েরা কোনো যুগেই নিরাপদ ছিল না মা, প্রতিটি যুগেই মেয়েদের যুদ্ধ করে বাঁচতে হয়েছে। আমিও সেই যুদ্ধের প্রস্তুতি নিয়েই এসেছি। কারো ভয়ে মুখ লুকিয়ে ঘরে বসে থাকব, আমি তেমন মেয়ে নই। কথাগুলো শুনে তার মা নিরুপায় হয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে বিদায় নেন। মা চলে যাওয়ার সময় মিতু পেছন থেকে তাকে বিদায় জানিয়ে বলে, আই মিস ইউ মা। যদিও মিতু এখন এই বিশাল বাসায় সম্পূর্ণ একা, তবুও সে নিজের সিদ্ধান্তে অটল। আর এই একা থাকার কারণেই মাঝে মধ্যে রান্নার ঝামেলা এড়াতে সে বাইরে থেকে খাবার অর্ডার করে। পুরো শহরে জাবেদের ক্যাটারিং সার্ভিস বেশ জনপ্রিয় হওয়ায় মিতুও সেখান থেকেই নিয়মিত খাবার অর্ডার করতে শুরু করে। তবে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিল আরিফ নামের এক ডেলিভারি ম্যান। কিন্তু আরিফ শুধু খাবার দিয়েই ক্ষান্ত হতো না, সে খাবারের প্যাকেটের সাথে চুপি চুপি প্রেমের চিরকুট আর ফুল দিয়ে মিতুকে প্রেমের প্রস্তাব পাঠাত। মিতুর কাছে আরিফের এই আচরণ অত্যন্ত বিরক্তিকর এবং সস্তা মনে হয়। সে হিতে বিপরীত ভেবে বেশ ক্ষুব্ধ হয়। বিরক্তি সহ্য করতে না পেরে মিতু সরাসরি জাবেদকে ফোন দেয়। সে ফোনে কড়া গলায় জানায়, আপনার এখান থেকে আমি নিয়মিত খাবার অর্ডার করি, কিন্তু আপনার ডেলিভারি ম্যানরা খাবার দিতে এসে আমাকে খুব ডিস্টার্ব করে। এসব একদমই সহ্য করার মতো নয়, তাই কাল থেকে আমার বাসায় আর কোনো খাবার পাঠাবেন না। মিতুর অভিযোগ শুনে জাবেদ খুব অপ্রস্তুত হয়ে যায় এবং বারবার দুঃখ প্রকাশ করে। সে মিতুকে আশ্বস্ত করে বলে, আপনি একদমই টেনশন করবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি আগামীকাল থেকে আর কেউ আপনাকে বিরক্ত করবে না। কাল থেকে আমি নিজেই আপনার খাবার ডেলিভারি নিয়ে আসব, আপনি সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে পারেন। ফোন রাখার পর জাবেদ তার দাদির কাছে জানতে চায়, মিতুর বাসায় আসলে খাবার ডেলিভারি দিতে কে যায়। দাদি যখন আরিফের নাম বলে তখন জাবেদ রাগে ফেটে পড়ে। সে আরিফকে ডেকে পাঠায় এবং তার ওপর খুব বিরক্ত হয়। শাস্তি হিসেবে সে আরিফকে রাস্তার মোড়ে এক পা তুলে দীর্ঘ সময় কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখে। ঠিক সেই সময় মিতু ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। আরিফকে এই অবস্থায় দেখে সে বুঝতে পারে জাবেদ তার অভিযোগ সিরিয়াসলি নিয়েছে। আরিফ তখন মিতুর দিকে তাকিয়ে হাত জোর করে ক্ষমা চায়। মিতুও উদারতা দেখিয়ে তাকে মাফ করে দেয় এবং জাবেদকে তার তাৎক্ষণিক পদক্ষেপের জন্য ধন্যবাদ জানায়। এরপর জাবেদ মিতুকে তার বাসার নিচ পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। হাঁটার ছলে জাবেদ বেশ কৌতূহল নিয়ে মিতুর কাছে জানতে চায় তার সবচেয়ে প্রিয় খাবার কোনটি। মিতু একটু ভেবে নিয়ে উত্তর দেয়, টেপ্পানিয়াকি। জাবেদ সাথে সাথেই ধরে ফেলে যে এটি একটি জাপানিজ খাবার, যা এখনকার সময় সচরাচর পাওয়া যায় না বা এর প্রচলন বেশ কম। মিতু এই বিশেষ খাবারটি খাওয়ার আগ্রহ প্রকাশ করে তার বাসার ভেতর চলে যায়। প্রিয় মানুষের সাথে এতটা সময় কাটানো এবং তার পছন্দের কথা জানতে পেরে জাবেদের মনে আনন্দের জোয়ার বয়ে যায়। সে খুশিতে আত্মহারা হয়ে নিজের কাজে ফিরে আসে। মনে মনে হয়তো মিতুর সেই প্রিয় খাবারটি তৈরির পরিকল্পনা করতে থাকে। পরের দিন সকাল হতেই জাবেদ তার অন্য সব কাজকর্ম সরিয়ে রেখে মিতুর পছন্দের সেই বিশেষ জাপানিজ খাবার টেপ্পানিয়াকির তৈরিতে ব্যস্ত হয়ে পড়ে। সে বাজার থেকে টাটকা চিংড়ি, মাংস এবং হরেক রকমের সবজি সংগ্রহ করে আনে। তার পুরো মনোযোগ ছিল যেন রান্নাটা একদম নিখুঁত হয়। জাবেদের এই একাগ্রতা দেখে তার দাদিও খুব খুশি হন। রান্না শেষ হওয়া মাত্রই দাদি পরম মমতায় খাবারগুলো টিফিন ক্যারিয়ারে গুছিয়ে দেন। আর জাবেদ কোনো দেরি না করে সেই গরম গরম খাবার নিয়ে সরাসরি মিতুর বাসার উদ্দেশ্যে রওনা দেয়। জাবেদকে নিজের দরজায় খাবার নিয়ে সশরীরে উপস্থিত হতে দেখে মিতু বেশ অবাক এবং খুশি হয়। সে হাসি মুখে খাবারটা হাতে নিয়ে দরজা বন্ধ করতে যাচ্ছিল, কিন্তু জাবেদ তো আরও কিছু বলতে চায়, অথচ হুট করে কি বলে মিতুকে আটকাবে তার কোনো জুৎসই কারণ খুঁজে পাচ্ছিল না। শেষমেশ কোনো উপায় না দেখে সে মিতুকে ডেকে বলে ওঠে, শুনুন, আজ তো মাসের শেষ, যদি খাবারের বিলটা দিকেন। খাবারের বিল দেওয়ার কথা শুনে মিতু দ্রুত টাকা নিয়ে ফিরে আসে। তখন জাবেদ কিছুটা রাজুক হেসে জানায়, টিফিনে আপনার পছন্দের সেই খাবারটি দেওয়া আছে, খেয়ে জানাবেন কেমন হয়েছে, আর যদি ভালো না হয় তবে প্লিজ মাফ করে দেবেন। মিতু জাবেদের এই আন্তরিক চেষ্টার জন্য তাকে ধন্যবাদ জানায়। উত্তরে জাবেদ বলে ফেলে, থ্যাঙ্কস নিতু। মিতু সাথে সাথেই সংশোধন করে দিয়ে বলে, আমি নিতু নই, আমি মিতু। এরপর ছোট একটা বিদায় জানিয়ে মিতু দরজা বন্ধ করে দেয়। মিতু ভেতরে এসে টিফিন ক্যারিয়ার খুলতেই দেখে খাবারের সাথে দুটি ছোট চিরকুট রাখা আছে। একটিতে ছোট করে লেখা ছিল সরি, আর অন্য চিরকুটটিতে লেখা, আমাদের দেশের ট্রেডিশনাল খাবারগুলোও কিন্তু খেতে মন্দ নয়, আপনি চাইলে আমি আপনাকে আমাদের দেশি খাবারও খাওয়াতে পারি।
জাবেদের এমন গোছানো আর মিষ্টি আচরণ দেখে মিতুর মন ভালো হয়ে যায়। এরপর থেকে জাবেদ প্রায় মিতুর জন্য তার পছন্দের সব খাবার টিফিনে করে নিয়ে আসত। জাবেদ মনে মনে মিতুকে ভীষণ ভালোবাসত, আর মিতুও ধীরে ধীরে জাবেদকে পছন্দ করতে শুরু করেছিল। কিন্তু মিতু সহজে নিজের মনের কথা প্রকাশ করত না। সে তার ভেতরের সব না বলা কথাগুলো ছোট ছোট চিরকুটে লিখে একটি কাঠের বাক্সে জমিয়ে রাখত। সেই একই বাক্সে সে জাবেদের দেওয়া প্রতিটি চিরকুটও খুব সযত্নে তুলে রাখত, যেন সেগুলো তার জীবনের অমূল্য কোনো সম্পদ। পরের দিন সকালে জাবেদ যখন তার ক্যাটারিং সার্ভিসের জন্য বাজার করে ফেরে, তখন দেখা যায় সে আসলে ঠিকঠাক কিছুই আনেনি। আজকের মেনুতে থাকার কথা ছিল সবজি, মাছ আর ডিম, কিন্তু জাবেদ তার কোনোটিই কেনেনি। আসলে জাবেদের মন এখন আর কাজে নেই, তার সারাক্ষণের ধ্যানজ্ঞান জুড়ে শুধুই মিতু। সে এখন সারাক্ষণ মিতুকে নিয়েই কল্পনার রাজ্যে হারিয়ে থাকে। নিজের এই ভালো লাগার আনন্দ সবার সাথে ভাগ করে নিতে সে ঠিক করে আজ সে তার দোকানের সবাইকে সাধারণ খাবারের বদলে খাসির মাংস খাওয়াবে। তার এই খামখেয়ালি আনন্দই বলে দিচ্ছিল সে কতটা প্রেমে পড়েছে। দুপুরের দিকে জাবেদ বরাবরের মতো টিফিন নিয়ে মিতুর কাছে হাজির হয়। মিতু জাবেদের রান্না করা সেই টেপ্পানিয়াকে খেয়ে তৃপ্তির হাসি হাসে এবং অনেক প্রশংসা করে। সে মুগ্ধ হয়ে বলে, আমার তো মনে হয় আপনার হাতে কোনো জাদু আছে। মিতুর মুখে এমন প্রশংসা শুনে জাবেদ লাজুক হেসে বলে, আসলে আমার ক্যাটারিং সার্ভিসটা একটা পরিবারের মতো। এখানকার সবাই আমার হাতের রান্না ভীষণ পছন্দ করে, বিশেষ করে আমার দাদি। উনি তো আমার হাতের রান্না ছাড়া অন্য কিছুই মুখে তুলতে পারেন না। জাবেদের মুখে তার পরিবারের গল্প শুনে মিতুও বেশ আগ্রহী হয়ে ওঠে। সে জানায় একদিন সময় করে সে জাবেদের ক্যাটারিং সার্ভিসের সবার সাথে দেখা করতে চায়। কথার ফাঁকে জাবেদ মিতুকে একটি পাহাড়ি স্পেশাল খাবারের কথা বলে। সে জানায় এই খাবারটা বর্ষাকালে নদীর পাড়ে বসে খাওয়ার মজাই অন্যরকম। কিন্তু চঞ্চল মিতু এত সময় অপেক্ষা করতে রাজি নয়। সে কিছুটা অভিমানের সুরে বলে, বর্ষাকাল তো এখনও অনেক দূরে, ততক্ষণ পর্যন্ত বাঁচি না মরি তার কি কোনো ঠিক আছে? আপনি বরং এখনই কিছু একটা স্পেশাল বানিয়ে আমাকে খাওয়ান। শুধু তাই নয়, মিতু হুট করে জাবেদকে ক্যান্ডেল লাইট ডিনারের প্রস্তাব দিয়ে বসে। জাবেদ নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি আমার সাথে ক্যান্ডেল লাইট ডিনার করবেন? মিতু মুচকি হেসে সম্মতি দেয়। খুশিতে আত্মহারা জাবেদ আবারও ভুল করে বলে ফেলে, থ্যাঙ্কস নিতু। নিজের নামটা আবারও ভুল শুনে মিতু এবার কিছুটা মন খারাপ করে তার দিকে তাকায়। পরের দিন জাবেদ তার প্রিয় মানুষটির জন্য জান প্রাণ দিয়ে স্পেশাল রান্নার আয়োজন করে। খুবই চমৎকার এক পরিবেশে মোমবাতির মৃদু আলোয় সে ডিনারের ব্যবস্থা করে। মিতু যখন সেই পরিবেশে জাবেদের হাতের রান্না মুখে তোলে, সে আবারও তার জাদুকরী স্বাদে মুগ্ধ হয়ে যায়। খাবার খেতে খেতে মিতু জাবেদের চোখের দিকে তাকিয়ে কৌতূহল নিয়ে জানতে চায়, এত অসাধারণ রান্না আপনি আসলে কার কাছ থেকে শিখলেন? জাবেদের চোখে তখন মিতুর জন্য এক রাশ ভালোবাসা আর গর্দ ঝিলিক দিয়ে ওঠে। মিতুর প্রশ্নের উত্তরে জাবেদ তার জীবনের ফেলে আসা গল্প বলতে শুরু করে। সে জানায় রান্না করাটা আগে থেকেই তার প্রচণ্ড শখের একটা জায়গা ছিল, যা এখন তার পেশায় রূপ নিয়েছে। জাবেদ বলে, আমি হোটেল ম্যানেজমেন্টের ওপর অনার্স শেষ করে ফুড কোর্সের ওপর আরও একটা বিশেষ কোর্স করেছি। আমার খুব স্বপ্ন ছিল একদিন অনেক বড় কোনো হোটেলের নাম করা শেফ হব, কিন্তু অনেক চেষ্টার পরও যখন বড় কিছু হলো না, তখন ভেঙে না পড়ে এই নিজের কেটারিং সার্ভিসটা শুরু করলাম। জাবেদের কথা শুনে মিতু তাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে সান্ত্বনা দেয়। সে বলে, হতাশ হয় না বন্ধু, জীবনে যে পরিস্থিতি আসুক না কেন, জীবনকে উদযাপন করতে শিখতে হবে, প্রতিটি মুহূর্ত এনজয় করতে হবে। জাবেদ তখন হাসি মুখে উত্তর দেয় যে সে জীবন নিয়ে মোটেও হতাশ নয়, কারণ তার পরিচিত এক জ্যোতিষী তার হাত দেখে বলেছিলেন যে জাবেদ একদিন বড় শেফ হবেই, আর সেই জ্যোতিষীর কথা নাকি কখনো মিস হয় না। জ্যোতিষীর কথা শুনে মিতু বেশ অবাক হয় এবং কৌতূহলবশত নিজের হাত দেখানোর ইচ্ছা প্রকাশ করে। পরবর্তীতে দেখা যায় মিতু সেই জ্যোতিষীর কাছে গিয়ে নিজের হাত বাড়িয়ে দিয়েছে। তবে তার প্রশ্নটা ছিল একটু অন্যরকম। সে জানতে চায় সে আর কতদিন বাঁচবে। জ্যোতিষী তার হাত খুঁটিয়ে দেখে বলেন, আপনার আয়ুরেখা তো বেশ লম্বা দেখছি মা, আপনি অনেক দিন বাঁচবেন। জ্যোতিষীর এই কথা শুনে মিতু অবাক হয়ে যায়। সে মৃদু স্বরে জানায় যে তার যখনই প্রেশার বেড়ে যায় তখনই নাক দিয়ে রক্ত পড়ে, যা তার শরীরের কোনো বড় সমস্যার ইঙ্গিত দিচ্ছে। এরপর মিতু জাবেদকে একটি বিশেষ আবদার করে, সে জাবেদের সাথে ঘুড়ি উড়াতে চায়। জাবেদ মিতুকে জানায় যে সেই সাকরাইনের দিন বিশাল আয়োজনে ঘুড়ি উড়াবে। পৌষ মাসের শেষ দিন এই সাকরাইন উৎসব পালিত হয়, যখন পুরো শহরের আকাশ রঙিন ঘুড়িতে ঢেকে যায়। মিতু উৎসুক হয়ে জানতে চায় সাকরাইন আসতে আর কতদিন বাকি।
জাবেদ যখন বলে আর মাত্র ৩ মাস, তখন মিতুর চোখে একরাশ বিষণ্ণতা নেমে আসে। সে অস্ফুট স্বরে বলে, ৩ মাস তো অনেক সময়, ততদিন আমি হয়তো এখানে থাকবই না, আমার আর ঘুরে ওড়ানো দেখা হবে না। জাবেদ অবশ্য মিতুর মনের ভেতরের ভয়টা বুঝতে পারে না। সে সহজভাবে বলে, তাতে কি হয়েছে, সাকরাইনের দিন আবার চলে আসবা, দরকার পড়লে আমি নিজে গিয়ে তোমাকে নিয়ে আসব। গল্পের অন্যদিকে আমরা দেখি মিতুর মা তার নতুন বাসায় এসেছেন। মিতু যখন বাসায় নেই, তখন তার মা সেই রহস্যময় কাঠের বাক্সটি খুঁজে পান এবং ভেতরে থাকা চিরকুটগুলো পড়তে শুরু করেন। সেখানে জাবেদের দেওয়া চিরকুটগুলোর পাশাপাশি মিতুর নিজের হাতে লেখা অনেকগুলো চিরকুট ছিল, যা সে জাবেদের উদ্দেশ্যে লিখে জমিয়ে রেখেছিল। চিরকুটগুলো পড়ে মিতুর মা অত্যন্ত ইমোশনাল হয়ে পড়েন। তিনি বুঝতে পারেন তার মেয়ে কারো প্রেমে পড়েছে। মিতু বাসায় ফিরতেই তার মা জমানো চিরকুটগুলো দেখিয়ে সরাসরি জানতে চান, এই ছেলেটা কে? মিতু এতে বেশ বিরক্ত হয় এবং ক্ষোভের সাথে বলে, মা, তোমার এখনও আমার প্রাইভেট জিনিসপত্রে হাত দেওয়ার অভ্যেস গেল না? এটা তো আমার প্রাইভেসি। তুমি হুট করে বাক্স খুলে সব পড়ে ফেললে তো আমার আর কিছুই গোপন থাকল না। রাগ দেখালেও পরক্ষণেই মিতু কিছুটা নরম হয়ে মায়ের কাছে স্বীকার করে নেয়, বিশ্বাস করো মা, এই বয়সে এসে আমি এই প্রেমে পড়তে চাইনি, কিন্তু মন তো আর কথা শোনে না। মায়ের প্রশ্নে মিতু এবার যেন কিছুটা হালকা হয়। সে নিজের অনুভূতির কথা স্বীকার করে নিয়ে বলে, মা, বিশ্বাস করো, আমি কিন্তু শুরুতেই ওর প্রেমে পড়িনি। আমি প্রেমে পড়েছিলাম ওর হাতের জাদুকরি রান্নার। একদিন তোমাকে ওর রান্না খাওয়াবো, তখন বুঝবে। মা, এই পৃথিবীতে উপরওয়ালা কিছু মানুষকে এত চমৎকার করে বানান যে তাদের আশেপাশে থাকলে প্রেমে না পড়ে থাকা যায় না। আমিও সেই লোভটা আর সামলাতে পারিনি মা। ও প্রতিদিন আমার জন্য নিজ হাতে খাবার পাঠায় আর টিফিন বক্সে একটা করে মিষ্টি চিরকুট থাকে। মেয়ের মুখে এসব শুনে মা আরও বেশি ভেঙে পড়েন। তিনি ডুকরে কেঁদে উঠে বলেন, ওকে কষ্ট দিস না মা, সবটা আগেভাগেই ওকে জানিয়ে দে। মিতু মায়ের কথার গুঁড়ো অর্থ বুঝতে পেরেও সেটা এড়িয়ে যায়। সে হেসে মুখে বলে, মা, ও কিন্তু খুব দারুণ টেপ্পানিয়াকি বানায়, কোনো একদিন তোমাকে ওর হাতের এই রান্নাটা খাওয়াবো। কিন্তু মায়ের কান্না থামে না। মিতু তখন ঠাট্টা করে বলে, আমি মাঝে মাঝে ভাবি তুমি আমার মা হলে কিভাবে, এত কান্না করো কেন? তোমার চোখের এখানে কি কোনো জলের কল সেট করা আছে? কল ঘোরালেই পানি পড়ে। এই কান্নাকাটির জন্যই তো আমি তোমাদের সাথে থাকি না। মিতু আদুরে ধমক দিয়ে মাকে কান্না থামাতে বলে, আর মা বাধ্য মেয়ের মতো চোখের জল মুছতে থাকেন। পরের দিন সকাল হতেই জাবেদ বরাবরের মতো মিতুর জন্য স্পেশাল খাবার নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। সাজবুজ করে বেরোনোর সময় দাদি তাকে জাপটে ধরেন। দাদি হাসি মুখে জিজ্ঞেস করেন, কি রে, সাত সকালে টিফিন নিয়ে কোথায় যাচ্ছিস? জাবেদ লাজুক হেসে উত্তর দেয়, মিতুকে একদিন না দেখলে যে আমার মন একদম ভালো লাগে না দাদি, তাই ওর কাছেই যাচ্ছি। দাদি তখন নাতনি দেখার আবদার করে বসেন। তিনি বলেন, মিতুকে একদিন আমাদের বাড়িতে নিয়ে আয় না, আমি মেয়েটাকে সামনাসামনি দেখতে চাই। জাবেদ কথা দেয় সে অবশ্যই নিয়ে আসবে। এরপর সে প্রায় দৌড়ে মিতুর বাসার দিকে রওনা দেয়। কিন্তু মিতুর বাসায় গিয়ে সে দেখে দরজা বন্ধ, মিতু সেখানে নেই। জাবেদ কিছুটা চিন্তিত হয়ে এদিক ওদিক তাকে খুঁজতে শুরু করে। অবশেষে জাবেদ মিতুকে খুঁজে পায়। তবে আজ মিতুকে একটু অন্যরকম দেখাচ্ছিল। সে মাথায় একটি টারবান বা কাপড় জড়িয়েছিল। জাবেদ কাছে গিয়ে টিফিন বক্সটা বাড়িয়ে দেয়। মিতু টিফিনটা হাতে নিয়ে জাবেদকে একটু খ্যাপানোর সুরে বলে, কি ব্যাপার বৎস, প্রতিদিন এত স্পেশাল খাবার, এত স্পেশাল সার্ভিস, মতলবটা কি বলো তো? এরকম স্পেশাল সার্ভিস আর কতজনকে দিয়ে বেড়াও শুনি? জাবেদ মিতুর চোখের দিকে গভীর মায়ায় তাকিয়ে খুব ধীর স্থিরভাবে উত্তর দেয়, স্পেশাল মানুষ তো আর সবাই হতে পারে না মিতু। স্পেশাল মানুষ জীবনে একজনই হয়, আর আমার কাছে সেই মানুষটা হলে তুমি। জাবেদের এই অকপট স্বীকারোক্তি যেন সেই মুহূর্তের বাতাসকে আরও বেশি প্রেমময় করে তোলে। জাবেদের কথা রাখতে মিতু অবশেষে তার কেটারিং সার্ভিসে আসে। সেখানে জাবেদের দাবিসহ সবার সাথে মিতুর খুব সুন্দর একটি মুহূর্ত কাটে। জাবেদের দাদি যখন স্নেহের পরশে মিতুর মাথায় হাত রাখেন, তিনি চমকে উঠে বলেন, ওরে মা, তোর শরীর তো অনেক গরম, বেশ জ্বর তো তোর। কিন্তু মিতু ম্লান হেসে সেটাকে একদম স্বাভাবিক বলে উড়িয়ে দেয়। সেই বিষয়টিকে হালকা করার জন্য বলে, আপনারা সবাই মিলে প্রতিদিন আমার জন্য কত কষ্ট করে রান্না করেন, আজ আমি আপনাদের নিজের হাতে রেঁধে খাওয়াবো। তবে দাদি, আপনি কিন্তু রান্নায় লবণের মাপটা ঠিক করে দেবেন, আমি ওটা একদমই বুঝি না। মিতু সবার সাথে হেসে খেলে রান্না করে, যেন সে শেষবারের মতো এই মানুষগুলোর ভালোবাসা স্মৃতির পাতায় জমিয়ে নিতে চাইছে। বিদায় নেওয়ার সময় সে খুব আবেগপ্রবণ হয়ে দাদির কাছ থেকে বিদায় নেয়।
বাড়ি ফিরে মিতু নিজেকে আর সামলাতে পারে না। সে জাবেদের দেওয়া সেই চিরকুটগুলো বের করে অঝরে কাঁদতে শুরু করে। সে মনে মনে বলে, হয়তো আমাদের আবারও দেখা হবে অন্য কোনো জীবনে, তবে আমার জীবনের সবচেয়ে বড় আফসোস একটাই থেকে গেল, তুমি কোনোদিন জানতেও পারলে না তোমাকে পাওয়ার কতটা তীব্র আকুতি আর অপেক্ষা নিয়ে আমি তোমার কাছ থেকে চিরতরে দূরে সরে যাচ্ছি। মিতু জানত তার সময় ফুরিয়ে আসছে, তাই সে নিভৃতে নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে আড়ালে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন সকালে জাবেদ খুব ফুরফুরে মেজাজে মিতুর সাথে দেখা করতে যাওয়ার প্রস্তুতি নেয়। দাদি জাবেদের হাতে একটি তাজা ফুল দিয়ে বলেন, আজকে এই ফুলটা দিয়েই তোর মনের সব কথা মিতুকে বলে দিস। জাবেদ অনেক আনন্দ আর বুক ভরা আশা নিয়ে বাইক ছুটিয়ে মিতুর বাড়ির দিকে রওনা হয়। সে পুরো রাস্তা মনে মনে ভাবছিল কিভাবে মিতুকে মনের কথা বলবে, কিভাবে তাকে আজ প্রপোজ করবে। কিন্তু মিতুর বাসায় পৌঁছে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কেয়ারটেকার তাকে জানায় মিতু গত রাতেই বাসা ছেড়ে দিয়ে চলে গেছে। জাবেদ মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়। সে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যে মিতু তাকে কিছু না বলে এভাবে চলে যেতে পারে। মিতুর কোনো হদিশ পাওয়ার আশায় সে কেয়ারটেকারের কাছে মিতুর ভোটার আইডি কার্ডের ফটোকপি বা কোনো ডকুমেন্ট দেখতে চায়। প্রথমে রাজি না হলেও জাবেদের কাতর অনুরোধে কেয়ারটেকার তাকে আইডি কার্ডের একটি কপি দেয়। মিতুর ঠিকানার খোঁজ পেয়েই জাবেদ পাগলের মতো ছুটে যায় সেই ঠিকানায়। কিন্তু নিয়তি জাবেদের সহায় ছিল না। সেখানে গিয়েও সে মিতুর কোনো দেখা পায় না। মিতুর ফোনটাও বন্ধ। যোগাযোগের প্রতিটি মাধ্যম যেন চিরতরে বন্ধ হয়ে গেছে। জাবেদ দিশেহারা হয়ে শহরের অলিগলি আর পরিচিত সব জায়গায় মিতুকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সেই মায়াবী হাসির মেয়েটির চিহ্ন পর্যন্ত নেই। জাবেদের জীবনের সবচেয়ে বড় হাহাকার হয়ে রয়ে গেল যে সে তার প্রিয় মানুষটিকে একটি বারের জন্য বলতে পারল না সে তাকে কতটা ভালোবাসে। মিতু নিখোঁজ হবার বেশ কিছুদিন পর জাবেদের ক্যাটারিং সার্ভিসে একদিন মিতুর মা এসে উপস্থিত হন। তিনি এসে জানান তার মেয়ে মিতু এখান থেকে নিয়মিত খাবার খেত এবং কিছু টাকা বাকি ছিল। সেই টাকাগুলো পরিশোধ করতেই তিনি আজ এসেছেন। দাদি জাবেদকে ডেকে পাঠান। জাবেদ সামনে আসতেই মিতুর মা তার হাতে পাওনা টাকাগুলো তুলে দেন। কিন্তু জাবেদের মনে তখন টাকার চেয়ে বড় প্রশ্ন, মিতু কোথায়? জাবেদের প্রশ্নের কোনো সরাসরি উত্তর না দিয়ে মিতুর মা তার হাতে একটি চিরকুট তুলে দেন। কাঁপা কাঁপা হাতে জাবেদ চিরকুটটি পড়তে শুরু করে, যেখানে মিতু লিখেছে, কেমন আছো জাবেদ, তোমাকে খুব মিস করি। তোমাকে লেখা এটাই হয়তো আমার শেষ চিঠি। তোমার সাথে পরিচয় না হলে আমি হয়তো আরও আগেই মরে যেতাম। তোমার ভালোবাসাই আমাকে এতদিন বাঁচিয়ে রেখেছিল। মৃত্যুর আগেও আমাকে নতুন করে ভালোবাসতে শিখিয়েছিল। বিশ্বাস করো জাবেদ, আমি তোমাকে মিথ্যে মায়ার বাঁধনে জড়াতে চাইনি। আমার খুব আফসোস লাগে যে উপরওয়ালা আমাকে মনের মানুষ ঠিকই দিলেন, কিন্তু তাকে সারা জীবন আগলে রাখার সৌভাগ্য দিলেন না। জানি না কেন সৃষ্টিকর্তা পছন্দের মানুষের সাথে পুরো জীবন কাটানোর সুযোগ দেন না। ভালো থেকো জাবেদ। মিতুর মা অশ্রুসিক্ত কণ্ঠে জানান, মেয়েটার অনেক ইচ্ছে ছিল সাকরাইন উৎসবে আকাশ ভরা ঘুড়ি দেখবে, বর্ষাকালে পাহাড়ির কোলে বসে জাবেদের সাথে পাহাড়ি খাবারের স্বাদ নেবে। এরপর তিনি জাবেদের হাতে সেই কাঠের বাক্সটি তুলে দেন, যেখানে মিতু জাবেদের দেওয়া প্রতিটি চিরকুট আর জাবেদকে নিয়ে লেখা তার মনের না বলা কথাগুলো জমিয়ে রেখেছিল। বাক্সটি খুলে জাবেদ স্তব্ধ হয়ে যায়। সে আজ বুঝতে পারে মিতুও তাকে পাগলের মতো ভালোবাসত। কিন্তু নিয়তি এতটাই নিষ্ঠুর যে তারা একটি দিনের জন্য একে অপরের কাছে সেই ভালোবাসার কথা প্রকাশ করতে পারল না। আজ মিতু নেই, কিন্তু তার রেখে যাওয়া প্রতিটি স্মৃতি জাবেদকে দগ্ধ করতে থাকে। মুভির একদম শেষ দৃশ্যে আমরা এক অন্যরকম দৃশ্য দেখি। হসপিটালের বেবে মিতু শুয়ে আছে আর জাবেদ তার পাশে বসে বলছে, এজন্যই কি তুমি সাকরাইনে ঘুড়ি দেখতে চাওনি, বর্ষায় পাহাড়ি খাবার খেতে চাওনি? তুমি আর আগের মতো হাসো না, কাছে আসো না। এভাবে শুয়ে থাকতে কি তোমার খুব ভালো লাগছে? আমাকে তোমার কাছেই রেখে দাও মিতু, আমি শুধু তোমার পাশেই থাকতে চাই। জাবেদ মিতুর হাতটা শক্ত করে জড়িয়ে ধরে। ঠিক তখনই গল্পের সূত্রধর বলে ওঠেন, গল্পের শেষটা যদি সত্যিই এমন হতো তবে মন্দ হতো না। কিন্তু জাবেদ কি সত্যিই তার ভালোবাসার কথাগুলো মিতুকে শেষবার বলতে পেরেছিল, নাকি এই সবটুকুই ছিল জাবেদের বিষণ্ণ মনের এক সুন্দর কল্পনা? মিতু কি বেঁচে ছিল, নাকি সে শুধুই জাবেদের স্মৃতিতে রয়ে গেছে? মানুষের সাথে মানুষের সম্পর্ক কিছু জন্ম দাগের মতো, হয়তো কোনো ব্যথা থাকে না, কিন্তু সেই দাগগুলো সারাটা জীবন বয়ে বেড়াতে হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঠিকই লিখেছিলেন, এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়। রেডিও জকির এই বিষণ্ণ কথার মাঝেই গল্পের সমাপ্তি ঘটে। সত্যি বলতে কাউকে ভালোবেসে বলতে না পারার কষ্টটা অনেক বেশি। আর যদি পরে জানা যায় যে সেই মানুষটিও তাকে ভালোবাসত, তবে সেই আফসোসের কোনো সীমা থাকে না।
বাস্তবে হয়তো জাবেদ আর মিতুর ভালোবাসা পূর্ণতা পায়নি, কিন্তু জাবেদের হৃদয়ে এই না বলা ভালোবাসার ক্ষত রয়ে যাবে সারাটা জীবন। তো বন্ধুরা, আজকের এই হৃদয়স্পর্শী গল্প কি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার প্রিয় মানুষটিকে সব সময় সযত্নে রাখবেন।